আজকের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে এর কোনো রকম মিল থাকলে তা অত্যন্ত কাকতালীয় ব্যাপার। কি গো, আজকেও আসতে এত দেরি করলে? তুমি জানো না আমি কত আগে থেকে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করি তোমার জন্য। ভালো যখন বেসেছো তাহলে তো এইটুকু অপেক্ষা করতেই হবে। 7 জনমের জন্য পাবে আমায়, এটুকু তো কষ্ট করতেই হবে বলো। তোমার এই এক কথা, প্রতিবার এত দেরি করে আসো আর এই কথাগুলো আমাকে শোনাও। তোমার কি মনে হয় না যে আমি তোমায় এত ভালোবাসি, তোমার জন্য এভাবে অপেক্ষা করি? তোমার কি ভালো লাগে আমাকে এইভাবে দাঁড় করিয়ে রাখতে? এখানেও দাঁড় করিয়ে রেখেছো, জীবনটাতেও আমাকে তুমি ঠিক এইভাবেই দাঁড় করিয়ে রেখেছো। এতবার করে বলছি যে চলো বিয়েটা করে নি, সেখানেও এক অসীম অপেক্ষা। আর ভালো লাগছে না রূপা? ভালো যদি না লাগে তাহলে আমায় ভুলে যাও, আর না হলে অপেক্ষা করো। কেন আমি দাঁড় করিয়ে রেখেছি সেটা তুমি ভালো করেই জানো। যেমন এইখানে আসতে আমার দেরি হয়, ঠিক সেই রকম তোমাকে বিয়ে করতে আমার দেরি হবে। আর তার কারণটা তুমি জানো। তুমি কি ভবিষ্যৎ দেবে আমায়? তুমি আমায় কত টাকা দেবে? তুমি কত টাকা উপার্জন করো? বাড়িতে বলার মতো কি আর মুখটা রেখেছো তুমি বলো তো? কি বলবো বাবাকে? কি করে বলবো তুমি কি করো? বাবা জানতে পারলে কারো না কারোর সঙ্গে ঠিক আমাকে জোর করে বিয়ে দিয়ে দেবে। তখন তখন অপেক্ষার জায়গা শুধু আক্ষেপ করতে হবে, বুঝেছো? তার জন্যই তো আমি লুকিয়ে চুকিয়ে তোমার সঙ্গে দেখা করতে আসি। সন্ধ্যার অন্ধকার না নামলে ঘর থেকে বেরোনোটাও যে আমার পক্ষে অনেক বড় সমস্যার হয়ে যায়। ধরে বিয়ে দিয়ে দেবে মানে? তুমি কি হাতের পুতুল নাকি কচি খুকি? মুখের উপর বলে বেরিয়ে চলে আসো না। যদি ওনারা রাজি না হয় তাও চলে আসো। তুমি যখনই আসবে তখনই আমি তোমায় মন্দির থেকে বিয়ে করে ঘরে তুলব। আমি আর আমার মা রাজি আছি। আর ঘরে তুলে আমাকে কি ঘাস খাওয়াবে? করো তো মোটে ওই 1010 টাকা ইনকাম, তা দিয়ে কি ঠিক করে চিড়েটা ভিজবে? তাও তো ভিজবে না আজকাল। চেষ্টা করো, বুঝলে তো? উপার্জনটাকে আরো বাড়াও। আমিও কথা দিচ্ছি আমি তোমার সাথেই থাকবো। বাবাকে বলে তোমার হাত ধরে তোমার বাড়িতে আসবো, এই কথা দিলাম। কতদিন আমরা এভাবে লুকিয়ে চুকিয়ে দেখা করব বলো তো? গ্রামের লোকেরা যদি জানতে পারে না, দুজনকে ধরে বিয়ে দিয়ে দেবে, বুঝলে তো? তাহলে তো আরোই ভালো হয়। তুমি চিরদিনের জন্য আমার হয়ে যাবে। এই গ্রামের এক কামরার ঘরে তোমায় নিয়ে সুখে সারাটা জীবন কাটিয়ে দেবো। পাগল একটা, মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। আজ আমি আসি, কেউ যদি দেখতে পায় তাহলে তো একদম কেলেঙ্কারি হয়ে যাবে। আবার পরশুদিন আসবো, হ্যাঁ? এখানে দেখা হবে কিন্তু। এই এক্ষুনি চলে যাবে? তোমার সঙ্গে তো ঠিক করে কথাই বলে উঠতে পারলাম না, ঝগড়াটাই হয়ে গেল শুধু। বলি কি, আর কিছুক্ষণ থেকে যাও না? হবে না বাপু, আর হবে না। পরশুদিন আমার জন্য এখানে অপেক্ষা করো, আজ আসি। এই কথাগুলো বলতে বলতে দূরে রাস্তার বাঁকে রূপা আস্তে আস্তে মিলিয়ে যায়। বেশিক্ষণ দাঁড়ালে যদি তাদেরকে আবার একসাথে কেউ দেখে ফেলে। সজল একটা করুণ দৃষ্টিতে রূপার ফেলে যাওয়া পথের দিকে তাকিয়ে থাকে। অপেক্ষা আরো একটা দিনের, তারপর আবার এই একই জায়গাতে রূপার সঙ্গে সে দেখা করতে পারবে। তার ভালোবাসার মানুষকে আবার স্বচক্ষে সে দেখতে পাবে। কিন্তু সজল এই মুহূর্তে ঘুণাক্ষরও জানতো না যে এটাই রূপার সাথে তার শেষ দেখা। এরপর থেকে হয়তো সে আর রূপাকে কখনো দেখতেই পাবে না, কারণ পরশু দিনকে রূপা আসবে না, ঘটে যাবে আরো অন্য কিছু। মতি, কি হয়েছে? আর এইভাবে হাঁপাচ্ছিস কেন? মতি হলো সজলের একমাত্র বন্ধু, যে কিনা সজলের ব্যাপারে সব জানে। সজল,
রূপার ব্যাপারে কিছু জানিস তুই? তুই কি এক দুদিন আগে ওর সঙ্গে দেখা করেছিলি? হ্যাঁ, দেখা তো করেছি, কিন্তু কি হয়েছে ওর? বল, চুপ করে আছিস কেন? কি হয়েছে ওর? ও তোকে পরশুদিন কিছু বলেনি? আরে না, কিছুই বলেনি, তুই বল তো ওর কি হয়েছে। ভাই, রূপা তোকে ঠকিয়েছে। নদীর ওপারে বড় ব্যবসায়ী বিজু সর্দারের ছেলে সৈকত সর্দারকে তোর রূপা বিয়ে করে নিয়েছে। এই 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 এই, তুই এগুলো কি বলছিস? কি বলছিস তুই এগুলো? তোর মাথাটা খারাপ হয়েছে না? আমার রূপে এরকম কাজ করতেই পারে না। ও তো আমাকে কথা দিয়েছিল, আর কয়েক মাস বাদেই ও বাড়িতে আমার ব্যাপারে কথা বলবে, আমাকে বিয়ে করবে, একসঙ্গে থাকবো আমরা। রূপা, এটা তুমি কি করলে? আমি সহ্য করতে পারছি না ব্যাপারটা, আমার হাত পা কাঁপছে। এ হতে পারে না, এ হতে পারে না। রূপা, তুমি কি করলে? এ হতে পারে না, রূপা তুমি কি করলে? এই কথাগুলো বলতে বলতে সজল সজোরে হাঁটা লাগাতে থাকে নদীর পাড়ে বটতলার দিকে। দাঁড়া দাঁড়া সজল, দাঁড়া, তুই যাস না। ও এতক্ষণে হয়তো চলে গেছে শ্বশুর বাড়িতে, নদীর ওই পাড়ে। দাঁড়া, যাস না সজল। কেকার কথা শুনে সজল ঊর্ধ্বশ্বাসে হেঁটে চলেছে নদীর পাড়ের দিকে, আর ঠিক ওর পেছনে মতি দৌড়ে যাচ্ছে বন্ধুর আসন্ন বিপদের কথা মাথায় রেখে। নদীর ধারে পৌঁছে সজল দেখল অনেক দেরি হয়ে গেছে। খুব দূরে একটা নৌকা নদীর ওই পাড়ের অন্ধকারে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। দেখলেই বোঝা যায় হয়তো ওই নৌকাতেই সদ্য বিয়ে করা কোনো পুরুষ তার স্ত্রীকে নিয়ে বাপের ঘরের দিকে রওনা দিয়েছে। এটা ঠিক হলো না রূপা, এটা ঠিক হলো না, এটা ঠিক করলে না তুমি, এটা তুমি ঠিক করলে না। তুমি সুখী হতে পারবে না, তোমায় হতে দেব না সুখী। তোমাকে আমি কেড়ে নেব ওর কাছ থেকে, তোমায় আমি কেড়ে নেব ওর কাছ থেকে। সজলের বুক ফাটা চিৎকারটা যেন ভদ্রপুর গ্রামের সীমানা কাঁপিয়ে দিচ্ছিল। ঠিক সেই দিন গভীর রাতেই গ্রামের সব থেকে পুরনো মাঝি গোপালদা তার ফাঁকা নৌকা এসে লাগলো বটতলার খেয়াঘাটে। নৌকা বেঁধে ঘরে ফেরার সময় গোপালদা টর্চের আলোটা একবার বটগাছের দিকে ফেলতেই, সর্বনাশ করেছে, তাড়াতাড়ি যাই, সকলকে ডেকে নিয়ে আসি। কিছুক্ষণ পর মাঝরাতের নীরবতা ভেঙে কয়েকটা লণ্ঠনের আলো টিমটিম করছে ভদ্রপুরের বটতলার খেয়াঘাটে। প্রাচীন বটগাছের একটা ডাল থেকে সজলের নিথর দেহ ঝুলছে। গ্রামের চারজন লোক, রামপ্রসাদ, গোপালদা, হরিচাঁদ আর শ্যামল, দড়ি কেটে সাবধানে দেহটাকে নামিয়ে রাখছে। পাশেই সজলের বন্ধু মতি থতমত খেয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। রামপ্রসাদ বয়স্ক কৃষক, লণ্ঠনটা তুলে ধরল। আরে সজল, এত ছোট ছেলে, কি দরকার ছিল এমন করার? এই সালামতি, তুই তো ওর বন্ধু ছিলি, তুই জানতি না যে রূপা ওকে ঠকাচ্ছে? তোর বন্ধুকে তুই বাঁচাতে পারতি তো? কি করছিলি তুই? কি করে হলো এটা? আহা, ভালো ছেলেটা এমন ভাবে চলে গেল। হ্যাঁ রে রামাদা, সজল তো বলতো রূপা ওকে কথা দিয়েছে সারা জীবন একসাথে কাটাবে, কখনো ছেড়ে যাবে না। আরে গ্রামের লোকে তো সবই জানে। এই বটতলায় তো ওরা দুজনে লুকিয়ে দেখা করত, নৌকা ঘাটের পাশে বসে থাকতো, কত কথা বলতো। কিন্তু রূপা ঠকিয়েছে ওকে। পয়সা এলা সৈকত সর্দারকে বিয়ে করে ওপারে শ্বশুর বাড়ি চলে গেছে। হরিচাঁদ দেহটা মাটিতে নামিয়ে কপালে হাত ঠেকিয়ে বলল, ইস, পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেছে। সজল রে, তুই একটা মেয়ের জন্য প্রাণ দিলি বাবা। রূপাকে তো দেখলাম বিয়ের পরে হাসি মুখে
নৌকায় করে নদী পার হয়ে চলে গেল। সৈকতের সাথে মিলেমিশে থাকবে, কিন্তু তোর কথা কি আর মনে রাখবে? আমি যদি জানতাম তুই রূপারে ভালোবাসিস, তাহলে আমি দাঁড়িয়ে থেকে তোর বিয়েটা দিতাম। গ্রামের ছেলে, আমাদের সবার চেনা। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে গোপাল, কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। এই হারামজাদা মতি, তুই কোথায় ছিলি তখন, যখন ও এই নোংরা কাজটা করলো? রূপাকে নৌকা করে চলে যেতে দেখেছে, তারপর তো আমি ওকে ঘরে নিয়ে গেলাম, বেশ খানিকক্ষণ সময় কাটালাম। কিন্তু আমারও তো কাজকর্ম আছে কাকা। আমি ভুল করেও বুঝতে পারিনি সজল এই ধরনের একটা কাজ করবে, তাহলে আমি ওকে ছেড়ে কখনোই যেতাম না। কি করলি বন্ধু, কি করলি? আর বলো না হরিদা, রূপার বাবার বেশ পয়সা আছে, আর সেই লোভেই সৈকতকে বিয়ে করেছে ও। সজল তো গরিব ঘরের ছেলে, তো কি বার দিতে পারবে ওকে? কিন্তু ভালোবাসা তো আর পয়সা দিয়ে কেনা যায় না। ছেলেটা তো মাঝে মধ্যেই রাতে এখানে এসে বসে থাকতো একাই। আজ সব শেষ, চলো এই দেহ সৎকার করি। অনেক রাত হয়ে গেল, নদীর ধারে এখন এমনিতেই ভয় করে। তারা সজলের দেহ তুলে নিয়ে নদীর ধারে চিতা সাজালো, আগুন জ্বালিয়ে সৎকার করলো। শেষ হলে সবাই চুপচাপ বাড়ি ফিরে গেল। বটতলার ছায়াটা পেছনে পড়ে রইল। রাতের নীরবতা আবার ফিরে এলো, কিন্তু সজলের দুঃখ যেন বাতাসে মিশে আছে। ভদ্রপুরের বটতলার ঘটনার কয়েকদিন পর থেকে গ্রামে অদ্ভুত গুজব ছড়িয়ে গেল। সজলের আত্মা নাকি এখনো শান্তি পায়নি। মাঝরাতে নৌকাঘাটের কাছে বটগাছের ছায়ায় তাকে দেখা যায়, ফ্যাকাশে মুখ, ঝড়ের মতো ঘুরে বেড়ায়। গ্রামের মাঝে গোপালদা প্রথমে দেখল। রাতে নৌকা বাঁধতে গিয়ে তার চোখে পড়ল সজল দাঁড়িয়ে আছে, তার চোখে জল, রূপার নাম ধরে কাঁদছিল। গোপালদা ভয় পালিয়ে গেল, সকলকে খুলে বলল ব্যাপারটা। তার কথা শুনে গ্রামের লোকেরা ভয় কাঁপতে লাগলো। রাতের বেলা খেয়াঘাটের দিকে লোকেরা প্রায় যাওয়া বন্ধই করে দিল। কান্নার শব্দ ভেসে আসতো, ভয়ানক, হৃদয় বিদারক। রূপা, কেন ছেড়ে গেলি আমায়? যেন বাতাসের মধ্যে সেই আর্তনাদ সারা রাত ধরে মিশে থাকত। ধীরে ধীরে গুজব ছড়ালো পাশের গ্রামে। নদীর ওপারে যেখানে রূপা থাকে সেখানেও কথা পৌঁছালো। ভদ্রপুরের বটতলা নাকি অভিশপ্ত। লোকে ফিসফাস করত, মাঝিরা রাতে নৌকা চালানো ছেড়েই দিল। বটগাছের ছায়া যেন গ্রামের ওপরে একটা অন্ধকার সৃষ্টি করেছে। আর সজলের দুঃখের কান্না রাতের নীরবতাকে ধীরে ধীরে গ্রাস করে নিল। মাস 6 কেটে গেছে। ভদ্রপুরের নদীর ওপারে কৃষ্ণপুরের খেয়াঘাটে রাত 10টার সময় একটা টোটো এসে থামল। রূপা আর সৈকত নামল, তাদের চোখে মুখে বিরক্তির ছাপ। উফ বাবারে, এত দেরি হয়ে গেল না। উফ, ট্রেনটা যে কেন লেট করলো। বাবার বাড়ি যেতেই হবে, নইলে নইলে ওই ভাই আমার সব জমি নিয়ে নেবে। লোভ তো আর ছাড়তে পারি না। তুমি চিন্তা করো না, জমির ভাগ পাবেই। কিন্তু এত রাতে নৌকা পাবো কি করে? ঘাটটা তো ফাঁকা। ওদের দুজনকে দেখে খেয়াঘাটের অবশিষ্ট একটাই মাঝি এগিয়ে এসে ওদের সামনে দাঁড়ালো, বলল, কোথায় যাবেন বাবু এই এত রাতে? ভদ্রপুর বটতলার ঘাটে, আমার বাবার বাড়ি। মাঝির মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। বটতলা? ওখানে রাতে কেউ যায় না। এই রাতে কান্নার শব্দ ভেসে আসে। আমি যাব না,
মাফ করেন আমারে। মাঝিটা অন্ধকারে কোথায় যেন আস্তে আস্তে মিলিয়ে গেল। কি গুজব, ভূত টুত মানি না। দেখো, 3টে নৌকা বাঁধা আছে। আমি ছোটবেলায় নৌকা চালিয়েছি, আমিই পার করব। কার নৌকা? তুমি তাকে চেনো নাকি? ঠিক হবে তো তার নৌকায় করে যাওয়াটা? কিচ্ছু হবে না। কাল সকালে ওই নৌকার মালিকের মুখে পয়সা ছুঁড়ে দেব আর ওর মুখটা বন্ধ করে দেব। আমার কাছে টাকার অভাব নেই। তারা নৌকায় উঠল। সৈকত দাঁড় তুলে ওপারে এগোতে লাগলো, বটতলার অন্ধকারে সেই কালো ছায়ার দিকে। নদীর জল কালো, চাঁদের আলো বটতলার ঘন ছায়াতে মিলিয়ে গেছে। সৈকত দাঁড় টানছে। নৌকা ভদ্রপুরের খেয়াঘাটের দিকে এগোচ্ছে। রূপার হঠাৎ মনে পড়ল সজলের কথা। তার বুকটা কেমন যেন থরথর করে উঠল। বটগাছের দিকে দেখতেই তার মনে পড়ল সজল, সেই হাসি। রূপা, তোকে ছাড়া বাঁচবো না, এই ধরনের কত কথাবার্তা। সবকিছুই ধীরে ধীরে রূপার মনে পড়তে লাগলো। এই ধরনের আরো অনেক কথা। সে চুপ করে রইল, কারণ সৈকত জানে না সজলের ব্যাপারে কোনো কিছু। রূপার সেরাম অনুশোচনা নেই, কারণ সৈকতের পয়সা আর জমির লোভেই সে তো সজলকে ছেড়ে দিয়েছিল। কি হলো রূপা, মুখ ফ্যাকাশে কেন? সেরকম কিছুই নয়, একটু ঠান্ডা লেগেছে। ভদ্রপুরের বটতলাটা এখন আর খুব একটা দূরে নয়, বেশ স্পষ্ট বটগাছটাকে দেখা যাচ্ছে। তোমারও ঠান্ডা লাগছে? ঠান্ডা তো আমার লেগেছে, দেখছো না গলাটা বেশ ধরে আছে। যাই হোক, এই তো চলেই এসেছি। আর সামান্য রাস্তা, তারপরেই তোমার বাড়ি গিয়ে উত্তর পূর্বের জমিটা তুমি নিয়ে নেবে। বেশ বড় আছে জায়গাটা। হঠাৎ এক টুকরো ঠান্ডা হাওয়া দূর থেকে ভেসে এলো। তার সাথে ভেসে এলো একটা ভয়ানক কান্নার শব্দ। এই কান্নার শব্দটা রূপার খুব চেনা। এর আগে অনেকবার রূপা শুনেছে। রূপা, রূপা, তুমি এলে আমার কাছে, তুমি এলে আমার কাছে, তুমি এলে। আমি তোমাকে আর যেতে দেব না রূপা, তোমায় আর যেতে দেব না, তোমাকে আমি আর কিছুতেই যেতে দেব না। সৈকত আর রূপা দুজনেই ভয় কেঁপে উঠেছে। ভদ্রপুরের বটতলাটা একদম কাছে, বটগাছটা আরো বেশি স্পষ্ট, একদম চোখের সামনেই দেখা যাচ্ছে। নামটা চেনা চেনা মনে হচ্ছে। তোমার নাম ধরেই তো ডাকলো। কি তাই তো? গোটা ভদ্রপুরে কি রূপা নামে একজনই ছিল? হ্যাঁ, সেটা তো অন্য কারোরও নাম হতে পারে। হ্যাঁ কি গো, অন্য কারোরও তো নাম হতে পারে। মিথ্যা বলছো কেন রূপা? গোটা ভদ্রপুর জানে আমাদের ভালোবাসার কথা। তুমি শুধু আমাকেও ঠকাওনি, তুমি এই ছেলেটাকেও ঠকিয়েছো। তোমার জানানো উচিত ছিল যে তোমার জন্য নদীর এপারের বটতলাতে একজন গলায় দড়ি দিয়ে মরেছে। হ্যাঁ, এবারের কথাটা ঠিক যেন ওদের পেছন থেকে কেউ বলে উঠল। পেছনে তাকিয়ে সৈকত আর রূপা ভয়ে কেঁপে উঠল। ভয়ানক চেহারার একটা মাঝবয়সী যুবক ওদের পেছনে দাঁড়িয়ে আছে। সৈকত তাকে চিনতে না পারলেও রূপা তাকে ঠিক চিনতে পেরেছে। সে হলো সজল, রূপার পুরনো প্রেমিক। সজল, এ কি রূপ তোমার? তুমি এখানে এইভাবে? আমি তো শুনেছিলাম তুমি নাকি এই বটগাছটায় ঝুলে আত্মহত্যা করেছিলে। তুমি এখানে এখানে কি করে? আরে এইভাবে? তুমি এখনো সেই কচি খুকিটি রয়ে গেলে। হ্যাঁ, এখনো কচি খুকিটি রয়ে গেলে। মৃত্যুর পরে যদি কেউ ফিরে আসে তখন তাকে কি বলে সম্বোধন করা হয় সেটা তুমি জানো না? না, তুমি জানো না?
সৈকত অবাক হয়ে দুজনের কথোপকথন শুনছে। এবারে সে থাকতে না পেরে জিজ্ঞেস করলো, রূপা, তুমি ওকে চেনো? তোমরা কি বলা বলি করছো? এর বিন্দু বিসর্গ আমি কিছুই বুঝতে পারছি না। আমার প্রচণ্ড ভয় লাগছে। এত ভয়ানক চেহারা আমি কখনো জীবনে দেখিনি। কে এটা বলো, কে এটা বলো রূপা, বলো। কি লুকিয়েছো আমার কাছে সেটাও বলো। রূপা বলে দাও, বলে দাও, দেরি করছো কেন? তাড়াতাড়ি বলে দাও। তোমাকে তো আমার সঙ্গে যেতে হবে। আমাদের প্রেমের কথা, এইখানে কাটানো এতগুলো সময়ের কথা সবকিছু বলে দাও। তারপরে চলো, এই পৃথিবীতে তোমার দিন শেষ। এবার তুমি পরলোকে আমার সঙ্গে সংসার করবে, যেটা আমার স্বপ্ন ছিল। ঠিক সেরকম একদম আমি আর তুমি পরলোকে গিয়ে একসাথে সংসার করব। পরলোক মানে? এগুলো কি বলছো সজল? তুমি না এক সময় আমাকে ভালোবাসতে। তুমি আমাকে নিয়ে যাবে তোমার সাথে? মানে তাহলে আমি তো মানে মারা যাব। এই জগতের মায়া সম্পত্তি, সুন্দর স্বামী, তার এত টাকা পয়সা ছেড়ে আমায় চলে যেতে হবে? এত বড় অন্যায় করো না তো আমার সাথে, এত বড় অন্যায়। আমি তোমার কাছে ক্ষমা চাইছি সজল। আমি তোমার কাছে ক্ষমা চাইছি সজল। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ, এবারের মতো ক্ষমা করে দাও। রূপা, এবার ওবার বলে জীবনে কিছু হয় না। জীবন তো একবারই আসে। আগের জীবনটাতে আমি তোমায় পাইনি, এবারের জীবনটাতে আমি তোমায় বিফলে যেতে দেব না। তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। আমি তোমাকে চাই, তোমাকে আমি চাই। আর আমি তোমায় নিয়ে যাব, এক্ষুনি নিয়ে যাব আমি তোমায়। সজলের অট্ট হাসিতে যেন গোটা দিগন্ত কেঁপে উঠেছিল। নৌকাটা একদম খেয়াঘাটের কাছেই চলে এসেছিল, ঠিক বটগাছের নিচে। সৈকত হঠাৎ লাফ দিয়ে ডাঙায় এসে পড়ল। সেই সঙ্গে রূপা পালাতে গিয়ে ডাঙার দিকে যেই না পা বাড়িয়েছে, হঠাৎ করে একটা অদৃশ্য দড়ি এসে তার গলার সামনে আটকে যায়। লাগছে আমার লাগছে, ছেড়ে দাও সজল, আমায় ছেড়ে দাও, আমার খুব লাগছে। সৈকত দেখল রূপার রক্ত মাংসের জলজ্যান্ত দেহটা ধীরে ধীরে বটগাছের দিকে উঠে যাচ্ছে। ভাসতে ভাসতে বটগাছের একটা পুরনো ডালের সাথে ঝুলতে থাকে। রূপার থরথর করে কাঁপতে থাকা দেহ, তার গলা থেকে বেরিয়ে আসে হালকা একটা গোঙানি। সৈকত বাঁচাও আমাকে, সৈকত বাঁচাও আমাকে। রূপা, তুমি যেই হও, রূপাকে ছেড়ে দাও। রূপা, এদিকে রূপা। বটগাছের ঘন অন্ধকার থেকে সজলের এক শান্তির আওয়াজ ভেসে আসে। খুব শান্তি গো সৈকত, খুব শান্তি। এতদিন ধরে অপেক্ষায় ছিলাম কখন আমার রূপা আমার কাছে আসবে। রোজ রাতে এখানে এসে আমি বসে থাকতাম। এবার আমি শান্তি পাবো। কোনো অন্য এক জগতে আমার রূপার সঙ্গে আমার একটা সুখের সংসার হবে। চলি সৈকত, চলি। ভদ্রপুর গ্রামকেও চিরকালের জন্য বিদায় জানালাম। চলো রূপা, এবার থেকে তুমি শুধু আমার। পরদিন সকালে গ্রামের লোকেরা রূপার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় আবিষ্কার করে বটগাছের ডাল থেকে। ঠিক যেমনভাবে 6 মাস আগে গভীর রাত্রে সজলের দেহ ঝুলেছিল, ঠিক সেইখানটাতেই, ঠিক সেইভাবেই সৈকত সর্দার এখন কৃষ্ণপুরের গ্রামের নদীর আশেপাশে পাগল হয়ে ঘুরে বেড়ায়। তার বাবার অত্যাধিক পয়সাও পাগল থেকে সুস্থ মানুষ করে তুলতে পারেনি। আসলে টাকা দিয়ে অনেক কিছু হলেও সব কিছু কিন্তু হয় না।